সুন্দরবনের বহু নদীরই নিজস্ব গল্প আছে। কোথাও বাঘের পায়ের ছাপ, কোথাও জলদস্যুর কিংবদন্তি, কোথাও আবার ঝড়ের রাতে হারিয়ে যাওয়া নৌকার কাহিনী। কিন্তু দত্ত নদীর গল্পটা অন্যরকম। এত বছর পরেও সেই গল্পের শেষ লাইনটা কেউ লিখতে পারেনি। সময়টা ৮০-র দশক। সুন্দরবনের এক প্রত্যন্ত নদীপথে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও মেলেনি পুরোপুরি। সরকারি নথিতে তার উল্লেখ রয়েছে, প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতেও রয়ে গিয়েছে সেই দিনের আতঙ্ক। তবু ঘটনার বেশ কিছু প্রশ্ন এখনো উত্তরহীন। কি ঘটেছিল সেই দিন? কেন পরবর্তী সময়ে এত খোঁজাখুঁজির পরেও মেলেনি সব উত্তর? আর কেন আজও প্রবীণ বনকর্তাদের আড্ডায় ফিরে আসে সেই ঘটনার প্রসঙ্গ? প্রাক্তন বনকর্তা সমীর মজুমদারের স্মৃতিচারণে উঠে এসেছে সেই বিস্তৃত অধ্যায়, যে অধ্যায়ে রয়েছে উত্তাল নদী, উদ্বেগে কেটে যাওয়া দীর্ঘ রাত, প্রশাসনের মরিয়া তল্লাশি এবং এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো এখনো লুকিয়ে রয়েছে সুন্দরবনের জলরাশির গভীরে। আজ থেকে প্রায় ৪০ বছর আগেকার কথা। সুন্দরবনের আকাশে সেদিন সকাল থেকেই মেঘের আনাগোনা। টিপটিপ করে পড়ছিল বৃষ্টি আর একটা অস্বস্তিকর হাওয়া। তবে সেই সব দিকে খুব একটা সবার খেয়াল ছিল না, কারণ সজনেখালি আর পাখিরালয়কে কেন্দ্র করে সুন্দরবনের উন্নয়ন সংক্রান্ত সেদিন এক সরকারি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ঠিক সেই জন্যই সজনেখালি থেকে পাখিরালয় পর্যন্ত লঞ্চে করে যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছিল। হঠাৎই পাখিরালয় থেকে সজনেখালিতে ফিরে আসার পথে দুটি লঞ্চের সঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যা বন দপ্তরের ইতিহাসে আজও এক অমীমাংসিত রহস্য। কোথায় রয়েছে সেই লঞ্চগুলি? সেই লঞ্চে যারা ছিলেন তারাই বা কোথায়? আজও সবটা জানা যায়নি। সেই রহস্য রোমাঞ্চের কথাই আজ জানবো প্রাক্তন বনকর্তা সমীর মজুমদার স্যারের কাছ থেকে। স্যার, হ্যাঁ, নমস্কার। নমস্কার। সেদিন ঠিক কি ঘটেছিল? অ্যাকচুয়ালি সেদিনকে ঘটেছিল পাখিরালয়ে একটা অনুষ্ঠান চলছে। মানে অনুষ্ঠান বলতে সুন্দরবনের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সুন্দরবনের বাঘের পপুলেশন কি করে বাড়ানো যায়, বা বাঘের সঙ্গে মানুষের যে সংঘাত, এই সংঘাত কেমন করে কমানো যায়, এই নিয়ে সুন্দরবনে একটা বড় সভার আলোচনা করা হয়েছিল। তো এই সভাতে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, বিদেশ থেকেও লোক এসছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছে। তারা সবাই সজনেখালিতে আছে, পাখিরালয় অনুষ্ঠানটা হবে। এখন গাড়ি পাখিরালয়তেও হবে, আমার সজনেখালিতেও কিছু অনুষ্ঠান হবে, এরকম দু জায়গাতেই একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে। আর দু জায়গাতেই লোক আছে, লঞ্চ দুটো ঠিক হয়েছে। দুটো আমাদের এই সময় যে দুটো লঞ্চ ছিল, একটা ছিল সাগরবেলা আর একটা রাঙাবেলিয়া। এই দুটো লঞ্চকে ওই যে যারা গেস্টরা আসছে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, অনুষ্ঠানে পৌঁছানো, অনুষ্ঠান শেষে আবার তাদের রেস্ট হাউসে ফিরিয়ে আনা, এই জন্য দুটো লঞ্চের ওনাদের জন্য রাখা হয়েছিল। আর দুটো লঞ্চের দায়িত্বে ছিলেন একজন সহকারী বিভাগীয় বন আধিকারিক। এখন সেদিন তো অনুষ্ঠানের দিনই সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। সুন্দরবনের টোটাল জিনিসটা এক রহস্য। সুন্দরবনের নদী, সুন্দরবনের সমুদ্র, সুন্দরবনের বাঘ, সুন্দরবনের প্রাণী, সুন্দরবনের বিভিন্ন যে সমস্ত পাখি, বিভিন্ন রকম জন্তু, সব নিয়ে সুন্দরবন মানে একটা মিস্ট্রি, যেটা অসংখ্য গল্প আছে, অদ্ভুত অদ্ভুত জিনিস আছে যার কোনো ব্যাখ্যা কিছু নেই। আমরা যারা সুন্দরবন থেকে দূরে থাকি তারা বুঝতেই পারি না সমুদ্র কিভাবে উথাল পাথাল হয়, কিভাবে সমুদ্র ঠান্ডা হয়ে যায়, জোয়ার যখন ওঠে কত দূর ফুলে ফেপে ওঠে, আবার কখন কমে যায়, কোন সময় জোয়ার খুব বেশি হয়, কোন সময় জোয়ার খুব কম হয়। এগুলো জানে কার? ওখানকার স্থানীয় যারা মানুষ, যারা নদী নালা পর্বত যাদের গ্রস্ত হয়ে আছে, বিশেষ করে যারা লঞ্চ চালায় তাদেরকে ওখানকার লোকরা, বা আমরা বলতাম সারেং এবং সুখানি, মানে অ্যাসিস্ট্যান্ট যে বোট চালায়, লঞ্চ চালায়, এদের সব নখতর্পণে। তা সেদিনকে কি হয়েছে, অনুষ্ঠান আরম্ভ হয়েছে,
অনুষ্ঠানে সমস্ত লোকদের পৌঁছে দেওয়া হয়েছে, গেস্টদের। এবারে পৌঁছে দেওয়ার পরে সুন্দরবনে তো নিয়ম আছে, জোয়ার হয়, ভাটা হয়, আবার জোয়ার হয়, আবার ভাটা হয়। জোয়ার যখন হয় তখন ফুলে ফেপে ওঠে জল, তখন লঞ্চ একদম চলে আসে তীরের দিকে। আবার ভাটার সময় কি হয়, নদীর জল সরে যায় অনেকটা, সরে গেলে যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসছে ততক্ষণ পর্যন্ত লঞ্চ ওখান থেকে মুভ করতে পারে না। এখন তখন লোকদের পৌঁছে দেওয়ার পরে সারেং এবং আমাদের সহকারী বিভাগীয় বন আধিকারিক যিনি ছিলেন, তারা বিশ্রাম নিচ্ছেন, কারণ ওনাদের অনুষ্ঠান শেষ হলে তারপর যাবে আবার লঞ্চটা। বিকেলের দিকে এই 3:30 সময় হঠাৎ করে সহকারী বিভাগীয় বন আধিকারিক যিনি ছিলেন, তিনি সারেংকে বললেন, সারেং লঞ্চ ছাড়ো। সারেং তো এক্সপার্ট লোক, ড্রাইভার সবসময় চাইবে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সারেং বলল, স্যার আকাশটা না ওটা কেমন কেমন লাগছে, বাতাসটা একটু গরম গরম লাগছে, বৃষ্টিটা ঠিক ভালো ঠেকছে না। সহকারী বন আধিকারিক যিনি ছিলেন, অফিসার র্যাঙ্কের লোকদের যা হয় তাদের তো সুন্দরবন সম্বন্ধে আইডিয়া নেই। আরে দূর, ওরকম তো সকাল থেকে হচ্ছে, চলো গাড়ি ছাড়ো। সারেং তো কিছুতেই যাবেন। সারেং বলছে, না স্যার, আকাশটা এই বাতাসটা কিন্তু ভালো ঠেকছে না। এই সময় বাংলাদেশ থেকে সতর্কবার্তা এসছে, 2 নম্বর সতর্কবার্তা। মানে বাংলাদেশে কি হয়, যেহেতু বাংলাদেশটা সুন্দরবনের বেশি অংশটাই বাংলাদেশের, ওদের ট্রান্সমিশনটা খুব দারুণ। ওদের এই ঝড় ঝাপটার যে অনুষ্ঠানের কাভারেজ ওরা আগে থেকে বলে দিতে পারে, যেটা আমাদের ভারতবর্ষে অতটা ডেভেলপ করেনি, তখনও করেনি। এখন সুন্দরবনের ওখান থেকে বাংলাদেশ বলছে 2 নম্বর সতর্কবার্তা, যারা নদীতে গেছেন, যারা সমুদ্রে গেছেন, 2 নম্বর সতর্কবার্তা তাদেরকে দেওয়া হচ্ছে, তারা যেন সাবধানে ভালো জায়গায় নোঙর করেন। তখন ও 2 নম্বর শুনেছে, এটি হচ্ছে 2 নম্বর তো সবসময় দিচ্ছে সকাল থেকে, চলো। সারেং তো যাক, সারেং বলছে, না স্যার বিপদ লাগছে, কারণ ও হচ্ছে অভিজ্ঞ, ও সুন্দরবনের সব জানে, নদী নালা খাল বিল কতটা উঠতে পারে, জোয়ার কতটা নামতে পারে, সমুদ্র ফুলতে পারে কেমন করে। এখন এডিএফ 2-3-4 বলার পরে বলছে, তোমাকে সাসপেন্ড করবো, চলো তুমি বসে আছে যাবো ওখানে। তখন স্বামী লঞ্চটা ছেড়েছে। লঞ্চ যখন ছাড়বে তো লঞ্চেরও নিয়ম আছে, লঞ্চ ছিল খাড়িতে 2 বামের উপরে জল উঠলেই লঞ্চ ছাড়বে। 1 বাম মানে 4 হাত, 2 মানে 8 হাত, 8 হাতের উপরে জল চলে এসছে জোয়ারে, তখন লঞ্চটা ছেড়েছে। উনি যে লঞ্চটা ছিলেন ওই লঞ্চটা সাগর বেলা, আর ওনার সঙ্গে উনি যেটাতে ছিলেন না ওটা রাঙা বেলিয়া। তো সাগর বেলা আগে ছেড়েছে রাঙা বেলিয়া, তার চড়ে যাচ্ছে আগে, সাগর বেলা যাচ্ছে পরপর, তার পিছনেই। মানে নিচের যে কেবিনে এডিও বসে আছে, সারেং বসে আছে উপরে। লঞ্চটা এমনই, লঞ্চের ভিতরে একটা ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিন থেকে জল যদি বেশি ঢুকে যায় ইঞ্জিন থেকে জল বার করে দেয় ইঞ্জিন দিয়ে। এখন চলতে চলতে কিছুটা মানে পাখিরালয় এবং সজনেগালির মধ্যেখানে ডিস্টেন্স, জলের ডিস্টেন্স, নদীর যে মানে চওড়াটা এই 1 কিলোমিটারের মতো হবে। ওই 400 মিটার গেছে কি 300 মিটার গেছে এরকম হবে। সমুদ্র জল বাড়তে করে, বিশাল বড় বড় ঢেউ আস্তে আস্তে বাড়ছে। সাধারণত কি মাছ নদীতে সমুদ্রের ঢেউ খুব থাকে না, কিন্তু জোয়ারের সময় বিরাট বিরাট ঢেউ আসে। প্রথমে ছোট ছোট ঢেউ, 10 ফুটের ঢেউ, 12 ফুটের ঢেউ, ঝাপাস করে আছড়ে পড়ছে। তারপরে 20 ফুট, 30 ফুট যখন পড়ছে, জলগুলো পড়ছে লঞ্চের একদম কেবিনের উপরে। সারেং তখন এডিও বলছে, স্যার উপরে চলে আসুন। সারেং তো উপরে বসে থাকে, ড্রাইভিং করে, ওর পাশে দুটো বেঞ্চ থাকে বসার, ওই পাশে বেঞ্চ থাকে, লোকরা বসে। আর নিচের কেবিনে রান্না বান্না হয়, ওখানে মেশিনটা আছে, ইঞ্জিনটা আছে। সারেং এবং সুখানি বলছে, স্যার চলে আসুন, উপরে আসুন, চলে আসুন, নিচে থাকবেন না, কত বড় আসছে, ঢেউগুলো আসছে। তখন ঢেউ কিন্তু আসতে আরম্ভ করে দিচ্ছে, ছাপাস করে একটা আসছে, ওই ডেকটার উপরে পড়ছে, একদম লঞ্চটাকে দুলিয়ে দিচ্ছে এরকম করে। সারেং চেষ্টা করছে লঞ্চটাকে ঠিক রাখতে,
20 ফুট, পরে 25 ফুট, 30 ফুটের ঝড় আসছে। যখন ডেকে জল ভর্তি হয়ে গেছে, তখন এবারে এডিও সাহেবের ঘুম ভেঙেছে। উনি তাড়াতাড়ি সিঁড়ি ধরে উপরে উঠতে গেছেন, পারলেন না। এত বড় বড় ঢেউ, ঢেউয়ের আঘাতে উনি ওখানেই বসে পড়লেন। ইন দি মিন টাইম আর একটু কিছু দূর যাওয়ার পরে সারিংয়ের কন্ট্রোলের বাইরে চলে গেছে। লঞ্চ একদম দুলছে, এদিকে উঠছে, যে কোনো সময় উল্টে যাবে না ব্যাপারটা। করতে 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 কিছুক্ষণ পরে সারিং আর কন্ট্রোল করতে পারে। ওদের ধারের দিকে যে টায়ার, তখন তো লাইফ জ্যাকেট বোট তো খুব একটা হয়নি, ওই টায়ার ধরে জিয়ার খুলে খুলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। আর আগে যে লঞ্চটা ছিল রাঙাবেলিয়া, ওটা ঠিক পৌঁছানোর আগেই, মানে সজনেখালি পৌঁছানোর ঠিক আগে আগে ওটা প্রথম সমাধি হয়েছে, প্রথম ডুবে গেছে ওটা। তারপরে এইটা কিছুটা দূরে উল্টে তুলতে তুলতে উঠে গেছে। এডিও সাহেব ভিতরেই ছিলেন, ওনাকে বাঁচানো যায়নি। বাকি যারা ছিল তারা সব সমুদ্রে পড়ে যাওয়ার পরে, ঝাঁপ দেওয়ার পরে, খবরটা পৌঁছানোর পরে অন্য লঞ্চ এসে ওদেরকে উদ্ধার করেছে। সেই দুটো লঞ্চের কিন্তু কোনো হদিশ হয়নি। সেই দুটো লঞ্চকে হদিশ মেলার জন্য চেন্নাই থেকে ডুবরি নিয়ে আসা হয়েছে। ওখানকার যারা সমুদ্র এক্সপার্ট, ওই লোকদের নিয়ে আসা হয়েছে। মাসের পর মাস ক্যাম্প করে দত্ত নদীর আশেপাশে সমুদ্র অবধি চষে ঘুরেছে ওরা, মাটির নিচে, সমুদ্রের নিচে, কিন্তু খুঁজে পায়। এই ঘটনা কিন্তু অনেকেই অজানা, অনেকেই জানে না যে টাইটানিক জাহাজ যেমন অনেকগুলো লোককে নিয়ে একদম শরীর সমাধি হয়েছিল, তেমনি আমাদের পশ্চিমবঙ্গেও এই দুটো লঞ্চ, আমাদের সাগরবেলা এবং রাঙাবেলিয়া, দত্ত নদীতে, মানে দুটো সজনেখালি আর একটা কি যেন বললাম, পাখিরালয়, দুটোর মধ্যেখানে শরীর সমাধি হয়েছে। ঘটনা খুব জানা। আপনার কি মনে হয় সেই সময় যদি এখনকার মতো প্রযুক্তি থাকতো, তাহলে কি লঞ্চগুলো উদ্ধার করতে অনেকটা সুবিধা হতো? লঞ্চ উদ্ধার করুক না করুক, লোক বেশি ছিল না বলেই ওটা বেঁচে গেল। লোকগুলো বেঁচে যেত এবং লঞ্চ কিছুতেই চালাতো না কেউ। কারণ যদি ঠিকমতো ইনফরমেশন থাকে যে এত বড় ঝড় আসবে, এই সমস্যা, যেটা সবচেয়ে সমস্যা সুন্দরবনের ক্ষেত্রে, কেউ আগাম একদম কারেক্ট ইনফরমেশন দিতে পারবে না। মানে ওদের নিয়ম আছে, বাংলাদেশের নিয়ম, 1 নম্বর সতর্কবার্তা মানে ঝড় আসবে, 2 নম্বর মানে আরেকটু বেশি ঝড় আসবে, 3 নম্বর সাবধান আর যেও না কেউ, 4 নম্বর যখন আসবে সবাইকে বলবে চিয়ার, ঘর ঢুকে যাও, 5 নম্বর বলবে কেউ সমুদ্রের মধ্যে থাকবে না, কোনো লোক সমুদ্রের আশেপাশে থাকবে না, সব চলে যাবে। এখন এই যে 5টা সতর্কবার্তা যেটা হয়, এটা কিন্তু মোটামুটি অ্যাকুরেট থাকে, মোটামুটি হবে। এখনো এই সতর্কবার্তা যারা ফলো করে না, সময় সময় কি হয়, বাংলাদেশ 2 নম্বর দিয়ে রেখেছে, ওই 2 নম্বরই সারাদিন রয়ে, আমরা তো বিশ্বাস করি না, একটু বৃষ্টি হচ্ছে কি আছে চলো। কিন্তু যে এই 2 নম্বরটাই কিছুক্ষণ পরে 5 নম্বর হতে পারে, এইটা আমাদের কিন্তু একটা রহস্য, এই দেশে সুন্দরবনের রহস্য। এরকম রহস্য বহু আছে, এর কোনো সমাধান নেই। কেউ যত প্রযুক্তিই হোক, যা খুশি হোক, সতর্কবার্তা দেবে, কিন্তু সতর্কবার্তাটা যে কোন পর্যায়ে যাবে, সেই পর্যায়ের এখন পর্যন্ত ইনফরমেশন নেওয়ার মতো পদ্ধতি আমাদের কাছে আসে। যে সহকারী বিভাগীয় বনাধিকারিক মারা গেলেন, যাকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি বা চেষ্টা করেও যে চেষ্টা সফল হয়নি, সেই বনাধিকারিকের সহকারী বনাধিকারিকের পরিবার, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল? যে সহকারী বিভাগীয় বন অধিকারী সেদিনকে ছিলেন, যাকে খুঁজে পাওয়া গেল না, সমুদ্রে তলিয়ে গেলেন একদম, সেটা মারা যাওয়ার পরে ইনকোয়ারি হয়েছে, তদন্ত হয়েছে, এবং যারা সুখানি এবং সারেং যারা ছিল তাদের তার তথ্যের ভিত্তিতে ওই এডিএফওর পরিবার তারা চাকরি পেয়েছে এবং ক্ষতিপূরণ পেয়েছে তার পরের থেকে। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা করার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। নিশ্চয়ই তারপর থেকে আবহাওয়া সংক্রান্ত যে সতর্কবার্তা দেওয়া হতো, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়েছিল। বা বর্তমানে ভারতবর্ষের নিরিখেই যদি দেখি, আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা, এই বিষয়ে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে? আবহাওয়া সংক্রান্ত আজ থেকে 40 বছর আগে যা
মানে যে পরিবেশ ছিল বা পরিকাঠামো ছিল, সেই পরিকাঠামোর চেয়ে এখন তো অবশ্যই উন্নত হয়েছে। আর সত্যি কথা বলতে কি, সুখানি এবং সারেং এদের যে এক্সপিরিয়েন্স, ওরা ওই যে সতর্কবার্তা 1, 2, 3, 4, 5 করে দেয়, ওদের সতর্কবার্তার চেয়ে প্র্যাকটিক্যাল মানে মানে যারা বহুদিন ধরে আছেন ওখানে, তাদের অভিজ্ঞতার সতর্কবার্তাটা আমার মনে হয় আরও বেশি। কারণ ওরা ওই জল দেখে, বাতাস দেখে, বাতাসের তীব্রতা দেখে, তারপরে কি পরিবেশ দেখে, যেটা আমরা কিছু বুঝতে পারি না কেন বলছে কথাটা, ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তবে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই সমস্ত সতর্কবার্তাটা। সুন্দরবনের রাঙাবেলিয়া আর সাগরবেলাত, সেই দুটি লঞ্চের নির্মম পরিণতির কথা তো জানলাম। এছাড়াও নিশ্চয়ই সেই সময় সুন্দরবনে আরো অনেক লঞ্চ ছিল যেগুলির মাধ্যমে যাতায়াত করা হতো, সেই লঞ্চগুলি কি এখনো রয়েছে? অ্যাকচুয়ালি সে সময় তো একমাত্র হচ্ছে যাতায়াতের মাধ্যম ছিল যে সমস্ত আমাদের বিট অফিস ছিল, ভগবতপুর, কুমির প্রকল্প, সুন্দরবনের সজনেখালি, তারপরে আরও যে জায়গাগুলো ছিল আর কি, কুম্ভের ওখানে বিট অফিস আমাদের একটা আছে। একমাত্র মাধ্যম ছিল হচ্ছে লঞ্চ। এই লঞ্চে করেই যাতায়াত হতো। কিছু মোটর চালিত বোট কিছু ছিল, আমাদের নৌকো, সে সমস্ত নৌকো কিছু ছিল ওই সময়কার। কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরনো যে সমস্ত মানে লঞ্চগুলো ছিল, যে সব তো মনে নেই নামটা, এই তার মধ্যে বনহংসী, বনশ্রী, আর একটা কি যেন নাম ছিল, বনলক্ষ্মী, এই লঞ্চগুলো বসে গেছে, এগুলোর ব্যবহার করা হয়। এখন নতুন নতুন আরও ভেসেল এসছে, লঞ্চ এসছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, প্রযুক্তি বেড়ে গেছে। আর নৌকোগুলো যেমন ছিল তেমনি আছে, পুরনো নৌকো যেগুলো সেগুলো সব বন্ধ হয়ে গেছে, ফলে বেশ কিছু চেঞ্জ আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, একজন সহকারী বিভাগীয় বনাধিকারিকের এইভাবে সলিল সমাধি, তারপরেও এই ঘটনাটি সম্পর্কে তৎকালীন কোনো সংবাদপত্রে বা বর্তমানেও যদি আমরা ইন্টারনেটে বিষয়টি সম্পর্কে সার্চ করি, সেরকম কেন কোনো তথ্য পাওয়াই যায় না। তো এইরকম একটা বিষয় সম্পর্কে কেন সেই সময় আলোচনা হয়নি, বা পরবর্তী ক্ষেত্রেও সেটা নিয়ে কেন আলোচনা হয়নি বলে আপনার মনে হয়? আসলে সে সময়ে এখনকার মতো যে মানে মিডিয়া, এখনকার মধ্যে ডিজিটাল মিডিয়া থেকে আরম্ভ করে সংবাদ মিডিয়া, টিভি, সমস্ত কিছু তখন অতটা কিন্তু মানে খুব বড় সড়ো আকার ধারণ করে। আর এখন যেমন প্রত্যেকের হাতে হাতে একটা করে মোবাইল, ইউটিউব, অমুক তমুক, এই সেই, সে সময় তো এগুলো ছিল একদম স্বপ্নের ব্যাপার। ফলে এই সমস্ত খুব মর্মান্তিক ঘটনা যে সমস্ত যেগুলো আছে আমাদের সুন্দরবনে, অনেক আছে এরকম, বা ভালো ঘটনাও আছে, এই ঘটনাগুলো তখন লিপিবদ্ধ করা হয়নি, বা কেউ মনে করেনি যেগুলোকে লিপিবদ্ধ করে রাখাটা উচিত। সেই কারণেই পুরো ব্যাপারটাই পুরো অজানা রয়ে গেছে সমস্ত মানুষের কাছে। তবে যেগুলো কিছু কিছু জিনিস যেগুলো আমরা জানি, আমরা চাইছি এই ঘটনাগুলো মানুষ একটু জানুক। সুন্দরবন মানেই বাঘ কুমিরের একটা প্রসঙ্গ তো থেকেই যায়, এবং যেহেতু জলে ঘটনাটি ঘটেছিল, সেই জায়গায় কি কুমির বা বাঘ সেগুলো ছিল? জলের মধ্যে তো বাঘ খুব একটা থাকে না। ওরা যখন প্রয়োজন যখন হয়, বাঘ তখন সাঁতার কেটে হয়তো একটা গ্রাম থেকে অন্য গ্রামে, বা কোনো একটা জঙ্গল থেকে নদী পেরিয়ে অন্য একটা জঙ্গলে যায়। বাঘ তো সাঁতার ভালো কাটে, প্রায় একটা স্টেজ 8 কিলোমিটার মতো বাঘ সাঁতার কাটতে পারে। তো হতে পারে। আর জোয়ার যখন হয় সাধারণত বাঘরা খুব একটা সাঁতার কাটে না, কারণ জোয়ারের সময় জলের স্পিডে বাঘ বহুদূর চলে যাবে, আর ভাটার সময় আবার সমুদ্রে চলে যাবে। তো এই কারণে ওই সময় বাঘের তো সুন্দরবনের তো একটা তো প্রকোপ আছেই, সব জায়গাতেই বাঘ আছে, সে সময় তো আরও বেশি ছিল। এখনকার সময় যদি ভাবি তার 40 বছর আগে, সে সময় তো সুন্দরবনের চেহারাটাই অন্যরকম ছিল, বাঘের সংখ্যাও প্রচুর ছিল। আর কুমির তো বেশি ওখানে আছে, মিঠা জলের কুমির, সে মাগর যাকে বলে, সে কুমিরের তো বহু ঘটনা আছে। মিঠা জলের, শান্ত জলের মধ্যে কুমির টুক করে এসে কারো হাত কেটে নেয়, কারো পা কেটে নেয়, নিয়ে চলে যায়, এরকম ঘটনা বহু আছে। তবে সেই দিনটায় বাঘ কুমির সুন্দরবনে ছিল এবং আছে, ওই সময়টাও ছিল। আর লঞ্চ ডুবি হওয়ার পরে
তারপরে কি হলো তো তার কিছু কিছু ঠিকানা আমরা পাইনি, তার কোনো সংবাদও পাইনি, তার কোনো অস্তিত্বও পাইনি। তা কি হলো কিছু জানি না আমরা। সুন্দরবনের এক অমীমাংসিত রহস্যের কথা আজকে শুনলাম সমীর স্যারের কাছ থেকে। তাকে ধন্যবাদ জানাই। আজকের পর্বটি এখানেই শেষ করছি, তবে আবারও নতুন পর্ব নিয়ে ফিরে আসব, যেখানে স্যারের কাছ থেকে এমনই রহস্য রোমাঞ্চে ভরা আরো নতুন কোনো গল্প আমরা শুনবো। এরপরে যেটা বলবো, মানদাসের বেহুলার, মৃত বেহুলার একজনের তার বেঁচে ফেরার গল্প বলবো।